তিনি বলছেন আমি সাবধান করেছিলাম, কিন্তু তিনি কথা শোনেননি। আর কথা না শোনার কারণেই আজকে তাকে জেলে বন্দী হতে হয়েছে। কিন্তু কেন কথা শুনলেন না? কার জন্য তিনি কথা শুনলেন না? কার জন্য এই বিপদ তার? কেন বাইরের সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে নাকি তিনি প্রশ্ন তুলেছিলেন। এই পুরো দুর্নীতি থেকে সুজিত বসু 2 কোটি টাকা লাভ করেছেন। দেখুন, কথা তো এমন ছিল না, কিন্তু কেন এমন কাজ করলো এবং এমন কাজ করার ফলে কত মানুষ বিপদে পড়েছে বলুন তো। এবং সেই বিপদে পড়া নিয়েই এখন সরগরম হয়েছে বাংলার রাজনীতি। কথা এমন সত্যি ছিল না, কারণ আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শুধু নির্দেশ দিয়েছিলেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করবে সিবিআই। ভালো কথা, সিবিআই এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে এ যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ল। আর সেই কেউটে বেরিয়ে যাওয়াতেই এই এত সব ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। কিন্তু কি হবে, তার প্রতিকার কি, তা সমস্তটাই আলোচনা হবে এই ভিডিওর মধ্যে দিয়ে। তিনি বলছেন আমি সাবধান করেছিলাম, কিন্তু তিনি কথা শোনেননি। আর কথা না শোনার কারণেই আজকে তাকে জেলে বন্দী হতে হয়েছে। কিন্তু কেন কথা শুনলেন না? কার জন্য তিনি কথা শুনলেন না? কার জন্য এই বিপদ তার? অনেকবার বলেছেন, তাও কথা শোনেননি। তিনি তার মর্জি, সেই মর্জি মতো কাজ করেছেন। আপত্তি ছিল, আপত্তি গ্রাহ্য করেনি সুজিত। পুরনিয়োগ দুর্নীতির বিস্ফোরক দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। ইডি হেফাজতের পরে সুজিত বসুকে ফের বিচার ভবনে তোলা হয়েছিল এবং আগামী 4 জুন পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এ কথা সকলেই জানেন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক অভিযোগ করেছেন। কি সেই বিস্ফোরক অভিযোগ, সেটা নিয়েই মূলত আজকের আমাদের এই আলোচনা এবং এই ভিডিও করা। তিনি জানিয়েছিলেন পুরনিয়োগের ক্ষেত্রে অয়নশীলের সংস্থাকে দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি ছিল তার। কেন বাইরের সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে নাকি তিনি প্রশ্ন তুলেছিলেন। আজকে তিনি একথা বলছেন, কিন্তু প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তার সেই আপত্তি গ্রাহ্য করেনি বলে বয়ান দিয়েছেন পাঁচুবাবু। এদিকে দক্ষিণ দমদম পুরসভার বর্তমান চেয়ারম্যান নিতাই দত্তকে 2 বার তলব করা হয়েছে এবং তা সত্ত্বেও তিনি মেডিকেল গ্রাউন্ডে তিনি হাজিরা এড়িয়েছেন। ইতিমধ্যেই দক্ষিণ দমদম পুরসভার একজন কাউন্সিলরকেও গ্রেপ্তার করা হয়েছে। সুজিত বসুর সাথে নিতাই দত্তর বক্তব্য যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়ে আদালতে দাবি করেছে ইডি। পাশাপাশি এই যে হেফাজতের তাকে যে নির্দেশ দেওয়া হয়েছে জেল হেফাজতে, এতে সিবিআই বা ইডি তারা যদি মনে করে পুনরায় তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে আবারও তাকে জেরা করতে পারে। পুরনিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর বিরুদ্ধে 2 কোটি টাকার তছরূপের অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাকে 14 দিনের জেল হেফাজতে রাখার জন্য আবেদনও করেছিল ইডির আইনজীবীরা। তবে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদন জানিয়েও তাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক গ্রেপ্তার করা হয়েছে বলে পাল্টা দাবি করেছেন তার আইনজীবীরা। তবে এরকম ঘটনা বরাবরই ঘটেছে, যখনই কেউ গ্রেপ্তার হয় তখন এই ধরনের কথা উঠে আসে। তবে ইডি হেফাজতের পরে সুজিত বসুকে ফের বিচার ভবনে নিয়ে আসা হয়েছিল এবং সেখানেই তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। তবে আইনজীবীর তরফ থেকে বারবার বাধা বা হস্তক্ষেপ আসতে থাকে বলেও জানিয়েছে আদালত। তবে এতে ক্ষুব্ধ হন ইডির আইনজীবী। তবে সুজিত বসুর আইনজীবী নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন এবং ইডি আদালতে জানিয়েছে যে এই মামলায় বিপুল টাকার বেআইনি লেনদেন হয়েছে। প্রায় 90 লক্ষ টাকা
গোপাল চন্দ্র পোদ্দার নামে এক ব্যক্তির কাছে গিয়েছে, যার কোম্পানিতে গোপাল ও উত্তম সাহার নামে 64% শেয়ার ছিল। এই পুরো দুর্নীতি থেকে সুজিত বসু 2 কোটি টাকা লাভ করেছেন। আর ওয়েনসিলের কাছ থেকে উদ্ধার হওয়া ডিজিটাল নথি থেকে দক্ষিণ দমদম পুরসভার প্রায় 100 জন প্রার্থীর অবৈধ নিয়োগে সুজিত বসুর সরাসরি যোগ যে মিলেছে তা স্পষ্ট করেছে। তিনি তখন ওই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। এই বিপুল দুর্নীতির টাকা কোথায় গিয়েছে তার তদন্তের প্রয়োজন বলে জানিয়েছে ইডি তদন্তকারী আধিকারিকরা। তবে সংস্থার আরও দাবি যে অভিযুক্তকে জেরায় তার অসহযোগিতা করছেন, তিনি পরিবারের বিপুল সম্পত্তি ও আয়ের উৎসর দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করেছেন। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় কারণে তথ্য প্রমাণ নষ্ট এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারে বলে দাবি করে তার জামিনের বিরোধিতা করেছিল ইডি। কিন্তু প্রশ্ন উঠে আসছে, আজকে তিনি জেলে গিয়েছেন, তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছেন, সব ঠিক আছে, কিন্তু আজকে যারা বলছেন যে তাকে সেদিন সাবধান করে দেওয়া হয়েছিল, সে কথাটা সেই সময় তিনি কেন ইডির কাছে গেলেন না, কেন সিবিআইকে তিনি জানালেন না? আজকে যখন সুজিত বসু গ্রেপ্তার হয়ে গিয়েছে, এখন একে একে সকলেই মুখ খুলছেন। সেটা সুজিত বসুর ক্ষেত্রে নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের যে তাবড় নেতা বা মন্ত্রী বা কাউন্সিলররা যারা গ্রেপ্তার হচ্ছেন, তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। তারা তোলাবাজি করেছে, টাকা তুলেছে, মারধর করেছে, ধমকাইছে, চমকেছে, অনেক অভিযোগ আসছে। কিন্তু সেই সময় সেই অভিযোগগুলো সামনের সারিতে আসেনি, কারণ 15 বছরের তৃণমূলের সরকার এবং তাদের যে পুলিশ, সেই পুলিশের ভয় নাকি অনেকেই মুখ খুলতে পারেনি। খুব ভালো কথা, কিন্তু আমাদের আইনি ব্যবস্থায় বলে যদি কারোর বিরুদ্ধে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে, তাহলে ভারতীয় আইন সেখানে বলছে যে 156(3)তে কেউ যদি মনে করে যে পুলিশের কাছে সরাসরি অভিযোগ করব না, সেক্ষেত্রে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে, যে কোনো আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে তিনি তার আবেদন জমা দিতে পারেন এবং আদালত পুলিশকে নির্দেশ দেবে, সেই নির্দেশ অনুযায়ী পুলিশ তদন্ত করবে। কিন্তু প্রশ্ন হলো, এতগুলো বছর ধরে অভিযোগ করে আসছে, হঠাৎ রাতারাতি রাজ্যের পালাবদল হয়ে গেল, রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী তিনি এলেন এবং সেখানে বিএনএস অ্যাক্ট চালু করার পরে হঠাৎই কেমন যেন অভিযোগগুলো একেবারে যেমন দ্রুততার সাথে সেগুলোকে নিষ্পত্তি হয়ে যাচ্ছে। 2021 সালে যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল, সেইগুলো 2021 থেকে গত 4 মের আগে পর্যন্ত সেগুলো খুব একটা নাড়াচাড়া হয়নি, এবং নাড়াচাড়া না হওয়ার কারণে সেদিন যারা অভিযোগ করেছিলেন আজকে তারা সক্রিয় হয়েছেন এবং যে সমস্ত নেতানেত্রী, এবং শুধু তাই নয়, টলিপাড়ায় যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, যেই যেমন 2 জন অভিনেতা অভিনেত্রীর নাম উঠে এসছে, তাদের বিরুদ্ধে এফআইআরও হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এফআইআরটা করছেন তারা সেই সময় এফআইআর পরে পুলিশ যখন তদন্ত করছে না, তখন আদালতের পথ খোলা ছিল, তখন আদালতে তারা যাননি। এখন সরকারের পালাবদল হয়েছে, সরকারও চাইছে যে এদেরগুলো একটা ব্যবস্থা করতে হবে, এবং যে দ্রুততার সাথে কাজ চলছে তাতে আগামী 6 মাসের পরে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী যে খুব একটা কাজ থাকবে না, সেটা অন্তত স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ তিনি একের পর এক রিয়াকশান যেভাবে করছেন, তাতে কিন্তু 6 মাস, বড়জোর 7 মাস সময় লাগতে পারে রাজ্যের যে পরিবর্তনের যে হাওয়া বইছে, সেই পরিবর্তনের সাথে সমস্ত কাজ নিষ্পত্তি করবেন। মানে দেখে মনে হচ্ছে সেই 2011 সালের কথা, 34 বছরের সিপিএমের সরকার যখন পড়ে গেল, তখন নতুন সরকারে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যেভাবে একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন, তাতে করে তিনি স্পষ্টত সেই সময় তিনি বলেই ফেলেছিলেন যে সরকার 6 মাসের মধ্যে সমস্ত কাজ করে ফেলেছে, বাকি 4.5 বছর সেটা তিনি বসে বসে অবজার্ভ করবেন। সেই দিনটা কি তাহলে 2026-এ ফিরে এলো? আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।
এবং অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।